সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় পিএলআইডি অর্থাৎ ডিস্ক প্রলাপজনিত কারণে কোমরের ব্যথায় সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি। তো ডিস্ক প্রলাপজনিত কারণে কোমরের ব্যথা জানার আগে সম্বন্ধে বলার আগে আমরা আলোচনা করব যে লাম্বার রিজিয়নের অর্থাৎ লাম্বার স্পাইন রয়েছে তার অ্যানাটমি সম্বন্ধে আমরা কিছু আলোচনা করি। আমরা জানি যে আমাদের টোটাল স্পাইন আছে, সেই স্পাইনের তিনটা ভাগে ভাগ করা হয়। একটা হলো সার্ভাইকাল রিজিয়ন, সেখানে 1 থেকে 7টা ভার্টিব্রা আছে। আর তারপর একটা হলো ডরসাল রিজিয়ন, যাকে আমরা বলি থোরাসিক রিজিয়ন, এখানে 12টা ভার্টিব্রা আছে। এবং L1 থেকে L5 পর্যন্ত আরও 5টা ভার্টিব্রা আছে। এর নিচে লয়ের অংশে আরও আছে সেক্রাম 1 থেকে সেক্রাম 5 পর্যন্ত, অর্থাৎ সেক্রাম রিজিয়ন। তো এই যে রিজিয়নগুলো রয়েছে সেই প্রত্যেকটা ভার্টিব্রার ভিতরে কিন্তু ইন্টারভার্টিব্রাল ডিস্ক আছে। তা আমরা আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো পিএলআইডি, অর্থাৎ পিএলআইডি মানে প্রোলাপস লাম্বার ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এটা সাধারণত আমাদের কোমরে বেশি হয়ে থাকে এবং এটার L5 এবং S1 রিজিয়নে এই সমস্যাটা হয়ে থাকে। তো তাহলে আমরা জেনে নেই যে এই যে পিএলআইডি অর্থাৎ প্রোলাপস ইন্টারভার্টিব্রাল ডিস্ক, তাহলে ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলতে আমরা কি বুঝি? ইন্টারভার্টিব্রাল ডিস্ক হলো দুইটা ভার্টিব্রার মাঝখানে একটা কুশন জাতীয়, কুশনের মতো একটা পদার্থ, যেটা আমাদের টোটাল বডি ওয়েটকে শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে এবং বডি ওয়েটকে সে কন্ট্রোল করে থাকে। এখানে তিনটা পার্ট রয়েছে ইন্টারভার্টিব্রাল ডিস্কের। প্রথম পার্টটা হলো অ্যানোলাস ফাইব্রোসাস, দ্বিতীয়টা হলো নিউক্লিয়াস পালপোসাস এবং এরপরে রয়েছে হলো যে ইনপ্লেট অফ দি ভার্টিব্রা। এই যে নিউক্লিয়াস পালপোসাস, এই নিউক্লিয়াস পালপোসাস এটা সাধারণত জেলির মতো, এটা এজ এ কুশন হিসেবে কাজ করে। যখন এই অ্যানোলাস ফাইব্রোসাস অফ দি ভার্টিব্রা, এই যে নিউক্লিয়াস পালপোসাস, এই নিউক্লিয়াস পালপোসাস এটা সাধারণত জেলির মতো, এটা এজ এ কুশন হিসেবে কাজ করে। যখন এই অ্যানোলাস ফাইব্রোসাস বেদ করে নিউক্লিয়াস পালপোসাস বের হয়ে আসে, তখনই কিন্তু আমাদের নার্ভের উপর চাপ পড়ে এবং নার্ভ কম্প্রেশনে থাকে। এখন এই নিউক্লিয়াস পালপোসাস আবার দুইটা ভাগে বিভক্ত। নিউক্লিয়াস পালপোসাসের ভিতরের যে জেলির অংশটা রয়েছে, সেই জেলির অংশটা এজ এ রিং আর শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে, এটা মোবিলিটিতে কাজ করে এবং আমাদের যে স্পাইন রয়েছে স্পাইনের স্ট্রেংথেনিং হিসাবে কাজ করে। আর অ্যানোলাস ফাইব্রোসাস এজ এ রিং হিসাবে কাজ করে, অর্থাৎ উপরের যে ফোর্স নিচের দিকে ডাউনার্স ফোর্স আসছে, সেই ডাউনার্স ফোর্সকে রিএনফোর্সমেন্ট করার কাজই হলো অ্যানোলাস ফাইব্রোসাসের। আর নিউক্লিয়াস ফাইব্রোসাসের কাজ হলো বল বিয়ারিংয়ের মতো আমাদের লাম্বার স্পাইনকে বিভিন্ন দিকে মুভমেন্ট করা। যখনই আমরা দেখবো যে মুভমেন্ট করতে পারছি না, তখনই কিন্তু আমরা বুঝতে পারবো যে এটা নিউক্লিয়াস পালপোসাসের সমস্যা। এখন আমরা লাম্বার স্পাইনের কিছু বায়োমেকানিক্যাল অ্যানালাইসিস সম্বন্ধে কিছু জেনে নেই। আমরা জানি যে সাধারণত বায়োমেকানিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ আমাদের যে লাম্বার রিজন রয়েছে, এই লাম্বার রিজনে বিভিন্ন ধরনের মুভমেন্ট হয়ে থাকে, ওয়েট বেয়ারিং কিছু ফাংশন কাজ করে থাকে। এই কাজগুলো সাধারণত বায়োমেকানিক্স করে থাকে। তার মধ্যে প্রথম কাজ হলো ওয়েট বেয়ারিং। এটা নিউক্লিয়াস পালপোসাস এবং অ্যানোলাস ফাইব্রোসাস উভয় মিলেই আমাদের ওয়েট বেয়ারিংয়ের কাজ করে থাকে। তা আমি এটা বললাম যে নিউক্লিয়াস পালপোসাসের কাজ হলো বল বিয়ারিংয়ের মতো লাম্বার স্পাইনকে মুভমেন্ট করা। আর অ্যানোলাস ফাইব্রোসাসের কাজ হলো অ্যাজ এ রিং হিসাবে রিইনফোর্সমেন্ট দেওয়া, অর্থাৎ স্ট্রেংথেনিং করা। এরপরে হচ্ছে মুভমেন্ট। আমরা লাম্বার রিজনে লক্ষ্য করি যে এখানে বায়োমেকানিক্যাল যে মুভমেন্ট হচ্ছে, সেখানে ফ্লেকশন, এক্সটেনশন, এখানে রোটেশন
এই ধরনের মুভমেন্টগুলো কিন্তু হচ্ছে, সাইড বেন্ডিং হচ্ছে। এই যে মুভমেন্টগুলো হচ্ছে, এই মুভমেন্টগুলো কিন্তু নিউক্লিয়াস পালপোসাস এবং অ্যানুলাস ফাইব্রোসাসের ভিতরে হচ্ছে। এখন কিছু কিছু ভাইটাল ফাংশন রয়েছে ইন্টারভার্টিবাল ডিস্কের। এই ভাইটাল ফাংশনগুলোর মধ্যে রয়েছে রিস্ট্রিক্টেড ইন্টারভার্টিবাল জয়েন্ট মোশন। আমরা যে জয়েন্ট মোশন করে থাকি, সেই জয়েন্ট মোশনকে সে ক্ষতিকর কোনো দিকে যেতে দেয় না, রিস্ট্রিক্ট করে রাখে। অর্থাৎ আমরা যদি ফ্লেকশন এক্সটেনশন করি, মুভমেন্ট করি, তাহলে হাইপার ফ্লেকশন হতে দেয় না, এবং যদি এক্সটেনশন করি তাহলে হাইপার এক্সটেনশনও করতে দেয় না। কন্ট্রিবিউশন টু স্টেবিলিটি সাপ্লাই করে, রেজিস্ট্যান্স টু অ্যাক্সিয়াল রোটেশন, বেন্ডিং লোড। আমরা যখন অ্যাক্সিয়াল রোটেশন করি এবং বেন্ডিং করি, তখন যে তার লোডটা আছে, সেই লোডটাকে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে এই ইন্টারভার্টিবাল ডিস্ক। প্রিজার্ভেশন অফ অ্যানাটমিক রিলেশনশিপ, আমাদের যে অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্ট আছে, সেটা রিলেশনশিপ হিসাবেও এই ইন্টারভার্টিবাল ডিস্ক কাজ করে। ইট প্রোভাইড কুশিং, অর্থাৎ কুশন হিসাবে এটা কাজ করে। আমরা বালিশ ইউজ করি, বালিশ যেমন সফট একটা কুশন, এই কুশন হিসাবে কাজ করে। এই কুশন শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে থাকে, অ্যাজ এ শক অ্যাবজর্বার ফর দ্য স্পাইন। তারপরে কি করে থাকে এই ইন্টারভার্টিবাল ডিস্ক? প্রোটেক্ট দ্য নার্ভস, অর্থাৎ নার্ভাস সিস্টেম, যে সমস্ত নার্ভ আমাদের ভার্টিবার ভিতর দিয়ে ইন্টারভার্টিবাল ফরামেন হয়ে লয়ার লিম্বের বিভিন্ন অংশে চলে গেছে, সেই নার্ভগুলোকে সে প্রোটেকশন করে থাকে। তাহলে আমরা যদি বলি যে তাহলে পিএলআইডি জিনিসটা কি? পিএলআইডি হলো যে ইন্টারভার্টিবাল ডিস্ক হার্নিয়েশন অথবা বালজিং হয়ে যাওয়া। বালজিং হয়ে গিয়ে স্পাইনাল নার্ভের উপরে চাপ পড়ে, এবং নার্ভের চাপ পড়ার ফলে নার্ভ কম্প্রেশন হয়। এটাকে আমরা বলে থাকি পিএলআইডি। তাহলে কিছু কমন এটিওলজি আছে ডিস্ক হার্নিয়েশনের, অর্থাৎ পিএলআইডির কিছু কমন এটিওলজি আছে। এই কমন এটিওলজিগুলোর মধ্যে আমরা বলছি যে অ্যানাটমি সম্বন্ধে আমরা জানলাম যে অ্যানুলাস ফাইব্রোসাস আছে এবং নিউক্লিয়াস পালপোসাস আছে। তো অ্যানুলাস ফাইব্রোসাস এবং নিউক্লিয়াস পালপোসাস এটা ড্যামেজ হয়ে যায়, এই ড্যামেজ হয়ে থাকে এবং পরবর্তীতে এটা হার্নিয়েশন হয়ে থাকে। এই অ্যানুলাস ফাইব্রোসাস ড্যামেজ দুটো কারণে হতে থাকে, একটা হলো ডিজেনারেটিভ সেন্সের কারণে হতে থাকে, আর একটা হলো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ট্রমা জাতীয় কারণে কিন্তু হয়ে থাকে। এটার প্রথম কজ হিসাবে যদি আমরা বলি, ফার্স্ট কজ ডিস্ক হার্নিয়েশন ফর ডিজেনারেশন, আর সেকেন্ড কজ যদি আমরা বলি এটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা ট্রমা। তাছাড়াও রিপিটেটিভ মেকানিক্যাল অ্যাক্টিভিটি করলেও কিন্তু আমাদের ডিস্ক হার্নিয়েশন হতে পারে। আর এই যে রিপিটেটিভ বেন্ডিং, সাডেন বেন্ডিং, এর কারণে কিন্তু আমাদের ডিস্ক হার্নিয়েশন হতে পারে এবং ডিস্ক ড্যামেজ হতে পারে। তাছাড়াও আরেকটা কারণ হলো পোর পোরসারের কারণেও হতে পারে। এই যে ডিস্ক হার্নিয়েশন হচ্ছে, এই ডিস্ক হার্নিয়েশন বিভিন্ন টাইপের হয়ে থাকে। এর মধ্যে ডিস্ক বালজিং, হার্নিয়েশন, প্রোট্রুশন এবং সিকুয়েস্টেশন। এই সিকুয়েস্টেশন স্টেজ সবচেয়ে মারাত্মক এবং ক্ষতিকর স্টেজ। এই স্টেজে একজন পেশেন্ট প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে এবং তার পুরা মায়োপ্যাথি অ্যাফেক্টেড হয়। তাহলে যখনই পিএলআইডি হবে, তখন পিএলআইডির হলে পেশেন্ট কী ধরনের সমস্যা নিয়ে সাধারণত জীবনযাপন করে থাকে এবং তার সাইন অ্যান্ড সিমটম কী হতে পারে। এটা প্রথমেই তার লয়ার ব্যাক ব্যথা হতে পারে, কোমরে ব্যথা হতে পারে, এবং এই ব্যথা রেডিটিং হয়ে আপ টু লোয়ার লিম্ব পর্যন্ত, পায়ের তালু পর্যন্ত চলে যেতে পারে। এছাড়াও লোয়ার লিম্বের নার্ভনেস এবং টিংলিং সেন্সেশন দেখা দিতে পারে। ফলে পেশেন্টের লোকোমোশন ডিসকাইনেসিয়া হতে পারে এবং তার লাম্বার স্পাইনের মুভমেন্ট রিডিউস হতে পারে, রেঞ্জ অফ মোশন কমে যেতে পারে এবং মাসল উইকনেস হতে পারে। ফলে একসময় যদি নার্ভের মাইলিন শিট ড্যামেজ হয়ে যায়, তাহলে কিন্তু পেশেন্ট প্যারালাইসিসও হতে পারে। দীর্ঘদিন যদি এর নার্ভ কম্প্রেশন থাকে, তাহলে
নার্ভের মাইলিন শীথ ড্যামেজ হয়ে যায় এবং সেন্সরি মোটর ফাংশন তার ডিস্ট্রয় হয়ে যায়, ফলে সে প্যারালাইসিস হিসেবে জীবনযাপন করতে পারে। তো আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হলো লো ব্যাক পেন। লো ব্যাক পেন বলতে আমরা কী বুঝি? আমরা সাধারণত বলি যে এই যে লাম্বার 1 থেকে সেক্রাম পর্যন্ত অর্থাৎ পেলভিক ফ্লোর পর্যন্ত যে রিজিয়নটা, সেই রিজিয়নটাকে কিন্তু আমরা লো ব্যাক পেন বলে থাকি। এখন পিএলআইডির কারণেই কিন্তু শুধু লো ব্যাক পেন হয় না, লো ব্যাক পেন আরও অনেকগুলো কারণ হতে পারে। তার মধ্যে আমরা বলি এসআই জয়েন্টের পেন হতে পারে, এরপরে সেক্রামের পেন হতে পারে, এরপরে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, বাউল আর ব্লাডারের প্রবলেম হতে পারে। তারপরে আমরা দেখেছি যে পেলভিক ফ্লোর যে সমস্ত মাসল আছে সেই মাসলের কারণেও কিন্তু ব্যথা হতে পারে, এবং মহিলাদের পিআইডি পেলভিক ইনফ্লামেটরি ডিজিজের কারণে কিন্তু কোমরে ব্যথা হতে পারে। তো কোমরের ব্যথা যদি আমরা ডায়াগনোসিস করতে যাই তাহলে আমাদের সর্বপ্রথমেই রেডিওলজিক্যাল ফাইন্ডিংস দেখতে হবে এবং এমআরআই দেখতে হবে। রেডিওলজিক্যাল ফাইন্ডিংস দেখে আমরা বুঝতে পারবো যে তার বনি লিশন আছে অথবা কোন জায়গায় নার্ভ রুট কম্প্রেশন আছে। তো পিএলআইডি পেশেন্টের দীর্ঘদিন যদি পিএলআইডি থাকে এবং নার্ভ রুট কম্প্রেশন থাকে তাহলে কিন্তু রেডিকুলোপ্যাথি অথবা মায়োপ্যাথি হয়ে থাকে। এই মায়োপ্যাথি এমন একটা ডিজিজ, এই ডিজিজ আমাদের মাসলের ভিতরে যে সমস্ত নার্ভ ইনারভেশন হয় সেই নার্ভ অচল অবস্থায় থাকে, ফলে মাসলের ফাংশনাল অ্যাক্টিভিটিটাকে কমায় দেয়। লো ব্যাক পেন সম্বন্ধে জানার আগে আমাদের সর্বপ্রথম জানতে হবে আমাদের শরীরের কোন রিজনটাকে আমরা সাধারণত লো ব্যাক পেন বলে থাকি। আমরা জানি আমাদের যে শরীরের স্পাইন রয়েছে, টোটাল মেরুদণ্ড রয়েছে, এই মেরুদণ্ডকে আমরা সাধারণত 3টা ভাগে ভাগ করে থাকি। একটা হলো সার্ভাইকাল রিজন, আরেকটা হলো থোরাসিক রিজন, আরেকটা হলো লাম্বার রিজন, এবং পরবর্তীতে আরও পেলভিক ফ্লোর রিজন রয়েছে সেক্রাম 1 থেকে সেক্রাম 5 পর্যন্ত। এখন সার্ভাইকাল রিজিয়নে সাধারণত 7টা ভার্টিব্রা রয়েছে, থোরাসিক রিজিয়নে রয়েছে 12টা ভার্টিব্রা, এবং লাম্বার রিজিয়নে লাম্বার 1 থেকে লাম্বার 5 পর্যন্ত 5টা ভার্টিব্রা রয়েছে। এখন লাম্বার 1 থেকে লাম্বার ভার্টিব্রা এবং সেক্রাম এবং পেলভিক ফ্লোর রিজিয়নটাকে আমরা সাধারণত লো ব্যাক রিজিয়ন বলে থাকি। এই রিজিয়নে যে কোনো ধরনের লিশন থাকলে, ডিসঅর্ডার থাকলে এবং সেই কারণে যদি ব্যথা হয়ে থাকে সেটাকে আমরা বলে থাকি লো ব্যাক পেন। তাহলে লাম্বার 1 থেকে লাম্বার L5 পর্যন্ত যে আমাদের ইন্টারভার্টিব্রাল ডিস্ক রয়েছে, এই ডিস্ক সাধারণত কোন রিজিয়নে বালজিং হয় এবং স্লিপিং হয়, হার্নিয়েশন হয়। আমরা সাধারণত দেখি এবং জানি যে লাম্বার L5 এবং S1 রিজিয়নের যে ভার্টিব্রা রয়েছে সেই ভার্টিব্রা সবচেয়ে সচরাচর বেশি বালজিং হয়ে থাকে। তো দুইটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক রয়েছে। ডিস্কের সাধারণত 3টা পার্ট থাকে। একটা হলো অ্যানোলাস ফাইব্রোসাস, তার ভিতরে থাকে নিউক্লিয়াস পালপোসাস, এবং এই অ্যানোলাস ফাইব্রোসাস 2টা ভার্টিব্রার সাথে যে লাগানো থাকে এটাকে বলে ইনপ্লেট। এখন এই নিউক্লিয়াস পালপোসাসের ভিতরে থাকে, এটা জেলির মতো থাকে। এই নিউক্লিয়াস পালপোসাস এই যে রিং বল বিয়ারিংয়ের মতো কাজ করে, যেটা আমাদের লাম্বার রিজনে মুভমেন্টে সহযোগিতা করে। আর যেটা অ্যানোলাস ফাইব্রোসাস এটা স্ট্রেংথেনিং রাখে এবং এটা স্প্রিং হিসাবে কাজ করে থাকে। তো এখন কোনো কারণে যদি সেই অ্যানোলাস ফাইব্রোসাস অথবা নিউক্লিয়াস পালপোসাস যদি তার নির্দিষ্ট স্থান থেকে বের হয়ে পোস্টেরিয়রলি যদি স্পাইনাল কর্ডকে চাপ দিতে থাকে, তখন সেই চাপ পায়ের দিকে রেডিয়েটিং হয়ে যায় এবং ব্যথা শুরু হয়। তো এখানে নিউক্লিয়াস পালপোসাস কি করে? নিউক্লিয়াস পালপোসাস আমাদের শরীরের যে বডি ওয়েট আছে সেই বডি ওয়েটকেও কিন্তু রিইনফোর্সমেন্ট করে এবং উপরের দিকে ঠেলে রাখে এবং আমাদের লাম্বার রিজিয়নের স্ট্যাবিলিটি মেনটেন করে থাকে। তাছাড়াও শক অ্যাবজর্বার হিসাবে কাজ করে থাকে এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক। ইন্টারভার্টিব্রাল ডিস্কের
অনেকগুলো ফাংশন রয়েছে, কতগুলো ভাইটাল ফাংশন রয়েছে। ফাংশনের মধ্যে রিস্ট্রিক্টেড ইন্টারভার্টিবল জয়েন্ট মোশন, কন্ট্রিবিউশন টু স্টেবিলিটি, অর্থাৎ স্টেবিলিটিতে এই ইন্টারভার্টিবল ডিস্ক সহযোগিতা করে থাকে। রেজিস্ট্যান্স টু এক্সিয়াল রোটেশন, বেন্ডিং লোড, যখনই বেন্ডিং লোড হতে থাকে আমাদের লাম্বার স্পাইনে, সেক্ষেত্রে এই ইন্টারভার্টিবল ডিস্কটা কী করে, রেজিস্ট্যান্স হিসাবে কাজ করে, যাতে ওভার বেন্ডিং না হয়, ওভার ফ্লেকশন না হয়, ওভার এক্সটেনশন না হয়। প্রিজার্ভেশন অফ অ্যানাটমিক রিলেশনশিপ, এবং এই যে ইন্টারভার্টিবল ডিস্কটা, এই ডিস্কটা কী করে আমাদের শরীরের টোটাল মেরুদণ্ডের যে অ্যানাটমিক্যাল রিলেশনশিপ আছে, সেই অ্যানাটমিক্যাল রিলেশনশিপটাকে ধরে রাখে। আর এটা এজ এ বালিশের কুশন হিসাবে কাজ করে। এইটা থাকার কারণে কি হচ্ছে, এটা শক অ্যাবজর্বার হিসাবে কাজ করতেছে, এবং উপরের কোনো ফোর্স নিচের দিকে এসে তার লয়ারি ইন্ট যে ভার্টিব্রা আছে তাকে কম্প্রেস করছে না, নার্ভকে কম্প্রেশন করছে না, এটা নার্ভটাকে কি বলে প্রোটেকশন করে রাখে। এজ এ শক অ্যাবজর্বার ফর দ্য স্পাইন, দে হেল্প প্রোটেক্ট দ্য নার্ভ অ্যান্ড দ্য লাম্বার স্পাইন। তো এই যে আমাদের পিএলআইডি বলি, এই পিএলআইডি সাধারণত এটিওলজি কি, হোয়াট আর দ্য এটিওলজি অফ ডিস্ক হার্নিয়েশন। ইন্টারভার্টিয়াল ডিস্কে তো আমরা বলেছি যে তার অ্যানুলাস ফাইব্রোসাস আছে, নিউক্লিয়াস পালপোসাস আছে। যখনই এই অ্যানুলাস ফাইব্রোসাস আঘাতজনিত কারণে হোক আর ডিজেনারেটিভ কারণে হোক, যখনই এটা ড্যামেজ হয়, তখনই কিন্তু এই ইন্টারভার্টিবল ডিস্কটা বের হয়ে পোস্টেরিয়রলি স্পাইনাল কর্ডকে চাপ দেয়। এটা সাধারণত প্রথমত যেটা হয়ে থাকে সেটা অ্যানুলাস ফাইব্রোসাসটা ডিজেনারেটিভ চেঞ্জের কারণে সেটার ফ্লেক্সিবিলিটি, ইলাস্টিসিটি কম থাকে, ফলে সেটা নিউক্লিয়াসটা পালপোসাসটা বের হয়ে এসে স্পাইনাল কর্ডকে চাপ দেয়। আর অন্য একটা দ্বিতীয় কারণ হলো, সেই কারণটা হলো যে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বা সাডেন ট্রমা। তাহলে রিপিটেটিভ মেকানিক্যাল অ্যাক্টিভিটির কারণেও কিন্তু যদি আমরা বারবার আমাদের কোমরকে, আমাদের মেরুদণ্ডকে রিপিটেটিভ ফ্লেকশন, রিপিটেটিভ এক্সটেনশন, রিপিটেটিভ সাইড বেন্ডিং আমরা যদি করে থাকি, সেক্ষেত্রেও কিন্তু ডিস্ক ড্যামেজ হওয়ার একটা চান্স থাকে। এবং পোর পোস্চার যদি আমরা মেনটেন করি, সেক্ষেত্রেও কিন্তু আমাদের এই ডিস্ক বালজিং হওয়ার সম্ভাবনা থাকে। হোয়াট আর দ্য টাইপস অফ হার্নিয়েশন। হার্নিয়েশন সাধারণত কয় ধরনের হয়ে থাকে? সাধারণত হার্নিয়েশন 3 ধরনের হয়ে থাকে। একটা হলো পোস্টেরিয়র লেটারাল ডিস্ক হার্নিয়েশন, আর সেন্ট্রাল হার্নিয়েশন, আর একটা হলো লেটারাল ডিস্ক হার্নিয়েশন। এটা কি হয়? পোস্টেরিয়র লেটারাল ডিস্ক হার্নিয়েশন এটা এফেক্ট হয় কোথায়? লাম্বার 5 এবং সেক্রাম 1-এ। আর সেন্ট্রাল ডিস্ক হার্নিয়েশন এটা এফেক্ট করে অ্যাবভ সেকেন্ড হওয়ার সম্ভাবনা থাকে। হোয়াট আর দ্য টাইপস অফ হার্নিয়েশন। হার্নিয়েশন সাধারণত কয় ধরনের হয়ে থাকে? সাধারণত হার্নিয়েশন 3 ধরনের হয়ে থাকে। একটা হলো পোস্টেরিয়র লেটারাল ডিস্ক হার্নিয়েশন, আর সেন্ট্রাল হার্নিয়েশন, আর একটা হলো লেটারাল ডিস্ক হার্নিয়েশন। এটা কি হয়? পোস্টেরিয়র লেটারাল ডিস্ক হার্নিয়েশন এটা এফেক্ট হয় কোথায়? লাম্বার 5 এবং সেক্রাম 1-এ। আর সেন্ট্রাল ডিস্ক হার্নিয়েশন এটা এফেক্ট করে অ্যাবভ সেকেন্ড ভার্টিব্রা। এখানে কোডা-ইকোনো সিনড্রোম সাধারণত দেখা যায়। আর লেটারাল ডিস্ক হার্নিয়েশন কি হয়? L4 নার্ভ ইনভলভ হয়। আমরা যদি স্টেজ বলে থাকি, তাহলে হোয়াট আর দ্য স্টেজেস অফ পিএলআইডি বা ডিস্ক হার্নিয়েশন? হয়েছে বালজিং, প্রোট্রুশন, এক্সট্রুশন এবং সিকুয়েস্ট্রেশন। এখানে বালজিং যেটা হচ্ছে এক্সটেনশন অফ দি ডিস্ক মার্জিন। ডিস্ক মার্জিন কি হয়? এটা এক্সটেনশন হয়। আর প্রোট্রুশন হচ্ছে পোস্টেরিয়রলি লংজিটিউডাল লিগামেন্ট, এটা ইনট্যাক্ট থাকে, বাট নিউক্লিয়াস পালপোসাস ইমপেঞ্জমেন্ট হয়ে থাকে, অর্থাৎ নিউক্লিয়াস পালপোসাসটা বের হয়ে আসে। আর এক্সটেনশনের বেলায় কি হচ্ছে? নিউক্লিয়ার ম্যাটেরিয়ালসটা বের হয়ে আসে, কিন্তু পোস্টেরিয়রলি লংজিটিউডাল লিগামেন্ট যেটা আছে সেটা ইনট্যাক্ট থাকে। সিকুয়েস্ট্রেশনের বেলায় কি হচ্ছে? নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস বের হয়ে আসতেছে থ্রু দ্য অ্যানুলাস ফাইব্রোসাস। এই সিকুয়েস্ট্রেশন খুব মারাত্মক স্টেজ। এই সিকুয়েস্ট্রেশন স্টেজে পেশেন্টকে 24 আওয়ার্সের মধ্যে অপারেশন করা প্রয়োজন পড়ে, তা না হলে পেশেন্ট কিন্তু প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে।
এখন এই যে আমাদের 4টা ধাপ বললাম, তারপর টাইপস অফ বালজিং বললাম, ডিস্ক হার্নিয়েশন বললাম, এখন এইগুলোর কারণে সাধারণত কি ধরনের লিশন আমরা লাম্বার রিজনে পেয়ে থাকি। লাম্বার 1 নার্ভে আমরা যেটা পাই, পেইন সেন্সরি লস আর কমন ইন দ্য ইনগুইনাল রিজন। আমরা যদি ইনগুইনাল রিজনে সেন্সেশন দেখি তাহলে সেন্সেশন কমে যাবে আর পেন থাকবে। হিপ ফ্লেকশন করতে গেলে আমরা লক্ষ্য করব যে তার মাসুল উইকনেস আছে। লাম্বার 2, 3, 4 নার্ভ, এইখানে কি হচ্ছে, ব্যাক পেন থাকবে রেডিয়েটিং ইনটু দ্য অ্যান্টেরিয়র থাই অ্যান্ড দ্য মিডিয়াল লোয়ার লেগ। আর সেন্সরি লস থাকবে অ্যান্টেরিয়রলি থাই রিজনে। আর সামটাইম কি থাকবে, পোস্টেরিয়রলি লংজিটুডাল লিগামেন্ট এটা ইনট্যাক্ট থাকে, বাট নিউক্লিয়াস পালপোসাস ইমপেঞ্চমেন্ট হয়ে থাকে, অর্থাৎ নিউক্লিয়াস পালপোসাসটা বের হয়ে আসে। আর এক্সটেনশনের বেলায় কি হচ্ছে, নিউক্লিয়ার ম্যাটেরিয়ালসটা বের হয়ে আসে, কিন্তু পোস্টেরিয়রলি লংজিটুডাল লিগামেন্ট যেটা আছে সেটা ইনট্যাক্ট থাকে। সিকোয়েস্টেশনের বেলায় কি হচ্ছে, নিউক্লিয়ার ম্যাটেরিয়ালস বের হয়ে আসতেছে থ্রু দ্য অ্যানুলাস ফাইব্রোসাস। এই সিকোয়েস্টেশন খুব মারাত্মক স্টেজ। এই সিকোয়েস্টেশন স্টেজে পেশেন্টকে 24 আওয়ার্সের মধ্যে অপারেশন করা প্রয়োজন পড়ে, তা না হলে পেশেন্ট কিন্তু প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে। এখন এই যে আমাদের 4টা ধাপ বললাম, তারপর টাইপস অফ বালজিং বললাম, ডিস্ক হার্নিয়েশন বললাম, এখন এইগুলোর কারণে সাধারণত কি ধরনের লিশন আমরা লাম্বার রিজনে পেয়ে থাকি। লাম্বার 1 নার্ভে আমরা যেটা পাই, পেইন সেন্সরি লস আর কমন ইন দ্য ইনগুইনাল রিজন। আমরা যদি ইনগুইনাল রিজনে সেন্সেশন দেখি তাহলে সেন্সেশন কমে যাবে আর পেন থাকবে। হিপ ফ্লেকশন করতে গেলে আমরা লক্ষ্য করব যে তার মাসুল উইকনেস আছে। লাম্বার 2, 3, 4 নার্ভ, এইখানে কি হচ্ছে, ব্যাক পেন থাকবে রেডিয়েটিং ইনটু দ্য অ্যান্টেরিয়র থাই অ্যান্ড দ্য মিডিয়াল লোয়ার লেগ। আর সেন্সরি লস থাকবে অ্যান্টেরিয়রলি থাই রিজনে। আর সামটাইম কি থাকবে, মিডিয়াল লোয়ার লেগেও পেন থাকবে এবং সেন্সেশন লস থাকবে। হিপ ফ্লেকশন এবং অ্যাডাকশনে মাসুল উইক থাকবে, নি এক্সটেনশন বেলায় মাসুল উইক থাকবে। লাম্বার 5 নার্ভ যদি ইনভলভ হয়, সেখানে আমরা দেখব তার ব্যাক পেন থাকবে রেডিয়েটিং ইনটু বাটুক, ল্যাটারাল থাই, ল্যাটারাল কাপ অ্যান্ড দ্য ডরসাল ফুট অ্যান্ড গ্রেট টো। এই সমস্ত রিজনে কি পেন থাকবে এবং মাসুল উইক থাকবে। সেন্সরি লস থাকবে, ওই সমস্ত রিজনে সেন্সরি লস থাকবে, ল্যাটারাল কাপ মাসুলে থাকবে, ডরসাম অফ দি ফুটে তার সেন্সরি লস থাকবে। আর ওয়েব পেস বিটুইন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টোতে এখানে লস থাকবে। আর মাসুল উইকনেস থাকবে যখন আমরা হিপকে অ্যাবডাকশন করতে যাব তখন মাসুল উইকনেস থাকবে, নি জয়েন্টকে যখন ফ্লেকশন করতে যাব তখন মাসুল উইকনেস থাকবে, এবং ফুটকে যখন ডরসি ফ্লেকশন এবং প্লান্টার ফ্লেকশন করতে যাব তখন মাসুল উইকনেস থাকবে। আর টো এক্সটেনশন অ্যান্ড টো ফ্লেকশনের বেলায় মাসুল উইকনেস থাকবে যদি L5 নার্ভ রুট কম্প্রেশন থাকে। ফুট ইনভার্সান এবং ইভার্সান এটা কমে যাবে, ডিক্রিজ হবে। আর সেক্রাম 1 নার্ভ যদি ইনভলভ হয় সেক্ষেত্রে আমাদের কি হবে, ব্যাক পেন হবে, রেডিয়েটিং পেন হবে বাটুক পর্যন্ত, এবং লেটারাল আর পোস্টেরিয়রলি থাই পোস্টেরিয়রলি কাপ মাসুল এটা দুর্বল থাকবে, উইকনেস থাকবে, এবং হিপ এক্সটেনশন এবং নি ফ্লেকশনের বেলায় এবং প্লান্টার ফ্লেকশনের বেলায় কি হবে, মাসুল দুর্বল থাকবে। উইকনেস মে বি মিনিমাল উইথ ইউরিনারি অ্যান্ড ফিকাল ইনকন্টিনেন্স অ্যাজ ওয়েল অ্যাজ সেক্সুয়াল ডিসফাংশন। অর্থাৎ আমরা যখন ইউরিনেশন করতে যাব এবং পায়খানা প্রস্রাব করতে যাব তখন সেই আমাদের যে পায়খানা প্রস্রাবের রিজন আছে সেই রিজনের মাসুল উইকনেস থাকবে এবং সেক্সুয়াল ডিসফাংশন থাকবে। তাহলে এই প্রবলেমগুলো থাকার ফলে কি ধরনের সাইন সিমটম সাধারণত রোগীরা বলে থাকে, এখানে সিভিয়ার লো ব্যাক পেইন, রেডিয়েটিং পেইন, আর যখন সে হাঁটতে যায় সে হাঁটতে পারে না এবং হাঁটা তার জন্য খুবই কঠিন হয়ে আসে। আর মাসুল স্পাজম থাকে, টিংলিং সেন্সেশন থাকে, উইকনেস থাকে, এবং কোনো সময় কি থাকে, মাসুল অ্যাট্রোফি থাকে। তার বাউল অ্যান্ড ব্লাডার কন্ট্রোল লস থাকে, তার সেন্সেশন লস থাকে, মাসুল উইক থাকে। সাম পিপল মে বি
অ্যাসিম্পটমিক স্লো টিপ টো ওয়াকিং, অর্থাৎ সে যখন টো দ্বারা হাঁটতে থাকবে তার হাঁটাটা সে খুব স্লোলি হাঁটতে পারবে। অ্যান্টালজিক গেট থাকবে আর প্যারাস্পাইনাল মাসল স্পাজম থাকবে। তো এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমরা ডায়াগনোসিস অর টেস্ট ম্যানুয়ালি। আমরা সাধারণত ম্যানুয়ালি এসএলআর দেখে থাকি, অর্থাৎ স্ট্রেট লেগ রাইজিং করে আমরা এসএলআর দেখে থাকি। এখানে এসএলআর 90 পর্যন্ত হলো নর্মাল, 90 ডিগ্রি। আর প্রোন পজিশনে নিয়ে নিটাকে ব্যান্ড করে যদি প্রেশার দেওয়া হয় সেখানে পেন ফ্রি করবে। ব্যাক হাইপার এক্সটেনশন এবং ব্যাক ফ্লেকশন যদি করা হয় সেখানে পেন ফ্রি করবে, এবং সাইড বেন্ডিংয়েও কিন্তু পেইন হবে। আমরা মোটর দেখব, সেন্সরি দেখব, যে আমরা ইতিপূর্বে যে আলোচনা করলাম সেই রিজন, অর্থাৎ কি মাসল কি রিজনে আমরা মোটর এবং সেন্সরি দেখব। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে, কারণ শুধু পিএলআইডি আর ডিস্ক হার্নিয়েশন হলেই যে শুধু কোমরে ব্যথা হবে তা নয়। কোমরে ব্যথার আরও অন্যান্য কারণগুলো রয়েছে। এর মধ্যে রয়েছে ভার্টিব্রাল বডি অস্টিওফাইটস অ্যান্ড মেটাস্টোসিস, অর্থাৎ ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা আছে সেই ডিস্কের ইন্টারভার্টিব্রাল ডিস্ক যেটা রয়েছে সেই বডিতে তার মেটাস্টোসিস হয় আর অস্টিওফাইট ফর্মেশন হয়, ফলে তার ইন্টারভার্টিব্রাল ডিস্ক স্পেসটা কমে যায় এবং সেখানে ব্যথা হতে থাকে। এছাড়াও ইন্টারভার্টিব্রাল ডিস্ক অর্থাৎ ডিসকাল সিস্ট তৈরি হয়, ডিস্কের ভিতরে সিস্ট তৈরি হয়, সিস্ট থাকলেও ব্যথা হয়। ইন্টারভার্টিব্রাল ফোরামিনা সেখানে ন্যারোয়িং হয়ে যায়, ন্যারোয়িং হওয়ার কারণে সেখানে নার্ভ রুট কম্প্রেশন থাকে। সাইনোভিয়াল সিস্ট থাকে, ইপিডুরাল অ্যাবসেস থাকে, ইপিডুরাল হেমাটোমা থাকে। আরও অন্যান্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস থাকে, তার মধ্যে রয়েছে কিছু ডিজিজ যেমন স্পন্ডাইলোলাইসিস, স্পন্ডাইলোসিস, স্পন্ডাইলোলিস্থেসিস, কোডা ইকুইনা সিনড্রোম, মায়োফেসিয়াল পেইন। এছাড়াও রয়েছে অ্যানকাইলোসিং স্পন্ডাইলাইটিস, এবং যে কোনো ধরনের অস্টিওপোরোসিস যদি থাকে সেই কারণেও কিন্তু এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হতে পারে। তো এই সকল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করেই কিন্তু আমাদের লো ব্যাক পেনের ট্রিটমেন্ট করতে হবে। কারণ যদি আমরা দেখি যে তার পিএলআইডির হয়েছে, আমরা অন্য চিকিৎসা দিচ্ছি, আবার পিএলআইডি হয় নাই, সেখানে আমরা দেখছি যে সেখানে তার লাম্বার ভার্টিব্রার ভিতরে সিস্ট রয়েছে বা কোনো টিউমার আছে, সেখানে যদি আমরা ফিজিওথেরাপির কিছু কিছু মেশিন যেখানে কন্ট্রা ইন্ডিকেশন রয়েছে সেগুলো যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু ব্যথা আরও বেড়ে যাবে এবং রোগী খারাপের দিকে চলে যাবে, অর্থাৎ মেটাস্টোসিস বেড়ে যাবে। এই জন্য ফিজিওথেরাপির চিকিৎসা দেওয়ার আগে সর্বপ্রথম আমাদেরকে খুব ভালোভাবে ডায়াগনোসিস করে অনেক এক্সামিনেশন করে তারপরে চিকিৎসা দেওয়া যেতে পারে। আচ্ছা, এছাড়াও আমরা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস এবং কিছু প্যাথোলজিক্যাল ফাইন্ডিংস দেখেও কিন্তু আমরা সঠিকভাবে ডায়াগনোসিস করতে পারবো। রেডিওলজিক্যাল ফাইন্ডিংস আমরা কি দেখব? আমরা এক্সরে করতে পারি, এখানে এক্সরেতে আমরা বনি লিশন কি আছে কিনা সেটা দেখতে পারবো। সিটি স্ক্যান করতে পারি, সিটি স্ক্যানেও বনি লিশন দেখা যাবে এবং এমআরআই করলে কোন নার্ভ কম্প্রেশন আছে এবং কোথায় ইনফ্লামেশন আছে সেটা কিন্তু আমরা ধরতে পারবো। তাছাড়াও প্যাথোলজিক্যাল কিছু কিছু টেস্ট করা হয়, যে সেখানে টিউমার যদি থাকে সেই টিউমার কোন ধরনের টিউমার, সেটা বিনাইন না ম্যালিগন্যান্ট টিউমার, সেই টিউমার ডায়াগনোসিস করার জন্য কিন্তু আমরা কিছু প্যাথোলজিক্যাল টেস্ট করতে পারি। এখানে এক্সরেতে আমরা বনি লিশন কি আছে কিনা সেটা দেখতে পারবো। সিটি স্ক্যান করতে পারি, সিটি স্ক্যানেও বনি লিশন দেখা যাবে এবং এমআরআই করলে কোন নার্ভ কম্প্রেশন আছে এবং কোথায় ইনফ্লামেশন আছে সেটা কিন্তু আমরা ধরতে পারবো। তাছাড়াও প্যাথোলজিক্যাল কিছু কিছু টেস্ট করা হয়, যে সেখানে টিউমার যদি থাকে সেই টিউমার কোন ধরনের টিউমার, সেটা বিনাইন না ম্যালিগন্যান্ট টিউমার, সেই টিউমার ডায়াগনোসিস করার জন্য কিন্তু আমরা কিছু প্যাথোলজিক্যাল টেস্ট করে থাকি। সর্বোপরি সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করে সঠিক ডায়াগনোসিস করে তারপরে আমাদের লো ব্যাক পেনের চিকিৎসা শুরু করা উচিত। সেটা বিনাইন না ম্যালিগন্যান্ট টিউমার, সেই টিউমার ডায়াগনোসিস করার জন্য কিন্তু আমরা কিছু প্যাথোলজিক্যাল টেস্ট করে থাকি। সর্বোপরি সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করে সঠিক ডায়াগনোসিস করে তারপরে আমাদের লো ব্যাক পেনের চিকিৎসা শুরু করা উচিত। পিএলআইডি পেশেন্টকে সঠিকভাবে ডায়াগনোসিস করার পর আমরা ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট করব।
ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট করার আগে সর্বপ্রথম আমাদের ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করতে হবে। ট্রিটমেন্ট প্ল্যানে আমাদের চিন্তা করতে হবে যে তার পজিশন ঠিক আছে কিনা। এই পজিশন ঠিক রাখার জন্য আমাদের ডিটারমাইন চিন্তা করতে হবে। আর যেই পজিশনে আমাদের ব্যাক পেনের ব্যথা কমে যাবে, আমি যদি উদাহরণস্বরূপ বলতে পারি যে একজন পেশেন্টকে যদি এক্সটেনশনে তার ব্যথা কমে তাহলে তাকে এক্সটেনশন এক্সারসাইজ দিতে হবে, এবং যদি ফ্লেকশনে তার ব্যথা কমে তাকে ফ্লেকশন এক্সারসাইজ দিতে হবে। এখন এক্সটেনশনে কোন ধরনের ডিজিজের ক্ষেত্রে ব্যথা কমে তা তো আমরা ইতিপূর্বে জেনেছি যে যদি পিএলআইডি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সটেনশন এক্সারসাইজ দিলে তার ব্যথাটা কমে যাবে। কারণ ইন্টারভার্টিবাল ডিস্কটা যখন আমরা এক্সটেনশন এক্সারসাইজ দিব তখন ইন্টারভার্টিবাল ডিস্ক সামনের দিকে পুশ হবে, আর যদি আমরা ফ্লেকশন এক্সারসাইজ দিই তাহলে কিন্তু ইন্টারভার্টিবাল ডিস্ক পোস্টেরিয়রলি যা পুশ হবে, ফলে কি হবে তার বালজিং আরও বেড়ে যাবে। এই জন্য পিএলআইডির ক্ষেত্রে আমরা সচরাচর এক্সটেনশন ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ দিয়ে থাকি, এবং ফ্লেকশন এক্সারসাইজ তখনই দিব যখন আমরা দেখব যে রোগীর স্পন্ডাইলোলিস্থিসিস হয়েছে, সেক্ষেত্রে আমরা ফ্লেকশন এক্সারসাইজ দেব। কারণ এখানে অ্যান্টেরিয়রলি ভার্টিব্রাটা ফরওয়ার্ড বেন্ডিং ফরওয়ার্ডলি পুশ হয়ে থাকে। আমরা এক্সটেনশন বেন্ডিং এবং ফ্লেকশন এক্সারসাইজ যে করবো এটা কিন্তু অনেক ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন আছে। কারণ যদি লিস্থিসিস পেশেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সটেনশন এক্সারসাইজ দিতে পারবো না, এখানে কন্ট্রাইন্ডিকেশন আছে। আর যদি পিএলআইডি থাকে দেখবো যে রোগীর স্পন্ডাইলোলিস্থিসিস হয়েছে, সেক্ষেত্রে আমরা ফ্লেকশন এক্সারসাইজ দেব। কারণ এখানে অ্যান্টেরিয়রলি ভার্টিব্রাটা ফরওয়ার্ড বেন্ডিং ফরওয়ার্ডলি পুশ হয়ে থাকে। আমরা এক্সটেনশন বেন্ডিং এবং ফ্লেকশন এক্সারসাইজ যে করবো এটা কিন্তু অনেক ক্ষেত্রে কন্ট্রাইন্ডিকেশন আছে। কারণ যদি লিস্থিসিস পেশেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এক্সটেনশন এক্সারসাইজ দিতে পারবো না, এখানে কন্ট্রাইন্ডিকেশন আছে। আর যদি পিএলআইডি থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু ফ্লেকশন এক্সারসাইজ দিতে পারবো না, যেখানে কন্ট্রাইন্ডিকেশন আছে। এখন আমরা অ্যাকিউট ফেজে অ্যাকিউট ফেজে অর্থাৎ যখন একজন পেশেন্ট কোমরে ব্যথা শুরু হলো ঠিক সেই মুহূর্তে আমরা কী ধরনের চিকিৎসা পদ্ধতি ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি দিতে পারি। আমাদের প্রথমে চিন্তা করতে হবে যে আমাদের সর্বপ্রথম ব্যথা কমাতে হবে, টু রিডিউস পেইন, টু প্রমোট মাসল রিল্যাক্সেশন, এবং মাসলটাকে যে ওভার স্ট্রেসে আছে সেই ওভার স্ট্রেস ফ্রি করে দিতে হবে এবং রিল্যাক্সেশনে রাখতে হবে। রিডিউস ওভার স্ট্রেস, আমাদের যে মাসল কন্টিনিউয়াস ওভার স্ট্রেসে আছে সেই ওভার স্ট্রেসটাকে কমাই দিতে হবে, ফলে ব্যথা কমতে থাকবে। এবং পেশেন্টকে এডুকেশন দিতে হবে যে কোন কোন মুভমেন্টে ওভার স্ট্রেস হয় সেই মুভমেন্টগুলো থেকে তাকে দূরে থাকতে হবে, এবং তাকে প্রিভেনশনে রাখতে হবে যে এই ধরনের মুভমেন্ট এই ধরনের হেভি ওয়েট ক্যারি করা যাবে না। এটা হলো সর্বপ্রথম তার চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা। আর অ্যাকিউট ফেজে আমরা দিয়ে থাকি আমরা পেশেন্টকে রেস্ট দিয়ে থাকি। রেস্টে কি বলি আমরা পেশেন্টকে যে আপনি কখনো বাঁকা হবেন না, অর্থাৎ ফ্লেকশন পজিশনে যাবেন না, অনেক সময় আপনি বসে থাকবেন না, এবং আপনি কোমর কখনো বেন্ডিং করবেন না, অর্থাৎ বেন্ডিং অ্যাক্টিভিটিতে আপনি কোনো কাজ করতে পারবেন না, আপনাকে রেস্টে থাকতে হবে। তাছাড়াও আমরা লোকাল সাপোর্ট দিতে পারি, যেমন লাম্বার বেল্ট, লাম্বার করসেট, তারপরে অ্যাবডোমিনাল বাইন্ডার, এগুলো কিন্তু আমরা দিতে পারি। দিলে কী হবে, এই সমস্ত লোকাল সাপোর্ট দিলে আমরা কী হবে, লাম্বার সাপোর্ট দিলে কী হবে যে প্রিভেন্ট ফার্দার ইনজুরি, অর্থাৎ দ্বিতীয়বার আর কোনো ইনজুরি হবে না। যদি সিমটমটা খুব বেশি সিভিয়ার হয় তাহলে বেড রেস্ট ম্যাক্সিমাম 2 days দিতে হবে, 2 দিনের বেড রেস্ট দিতে হবে। আর যদি পেশেন্ট উঠতে না পারে, দাঁড়াতে না পারে, সেক্ষেত্রে আমাদের বেড রেস্টটা আরও বাড়ায় দিতে হবে। আমরা ইলেকট্রোথেরাপি মডালাইটিস ব্যবহার করতে পারি। এই ইলেকট্রোথেরাপি মডালাইটিস ব্যবহার করলে কি হয়, ব্যথা কমে থাকে। কারণ আমরা জানি যে সাধারণত কিন্তু আমরা ইলেকট্রোথেরাপিতে ঠান্ডা এবং গরম দিয়ে চিকিৎসা করে থাকি। ঠান্ডা এবং গরম, যেমন আমরা যদি বলি যে ফিজিওলজিক্যাল, হোয়াট আর দ্য ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ হিট, হিটের ফিজিওলজিক্যাল ইফেক্ট কী, তাহলে কী হয় যে হিট দিলে আমাদের কী হয়, প্রথমে ভাস্কুলার ইফেক্ট হয়, হেমোডাইনামিক ইফেক্ট হয়, নিউরোমাস্কুলার ইফেক্ট হয়, আর হলো মেটাবলিক ইফেক্ট হয়। এই সমস্ত ইফেক্টের কারণে কিন্তু আমাদের ব্যথা কমে যায়। এই জন্য আমরা ক্রায়োথেরাপি ইউজ করতে পারি, আমরা ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টেন্স ইউজ করতে পারি, ময়েস্ট হিট ইউজ করতে পারি, এবং
ইন্টারফারেন্সিয়াল থেরাপি ইউজ করতে পারি। তাছাড়াও যদি কম্প্রেশন খুব বেশি থাকে সেক্ষেত্রে আমরা ট্রাকশন, পেলভিক ট্রাকশন ইউজ করতে পারি। হবে যে আমাদের সর্বপ্রথম ব্যথা কমাতে হবে, টু রিডিউস পেইন, টু প্রমোট মাসল রিল্যাক্সেশন, এবং মাসলটাকে যে ওভার স্ট্রেসে আছে সেই ওভার স্ট্রেস ফ্রি করে দিতে হবে এবং রিল্যাক্সেশনে রাখতে হবে। রিডিউস ওভার স্ট্রেস, আমাদের যে মাসল কন্টিনিউয়াস ওভার স্ট্রেসে আছে সেই ওভার স্ট্রেসটাকে কমাই দিতে হবে, ফলে ব্যথা কমতে থাকবে। এবং পেশেন্টকে এডুকেশন দিতে হবে যে কোন কোন মুভমেন্টে ওভার স্ট্রেস হয়, সেই মুভমেন্টগুলো থেকে তাকে দূরে থাকতে হবে এবং তাকে প্রিভেনশনে রাখতে হবে যে এই ধরনের মুভমেন্ট, এই ধরনের হেভি ওয়েট ক্যারি করা যাবে না। এটা হলো সর্বপ্রথম তার চিকিৎসা, প্রাথমিক চিকিৎসা। আর অ্যাকিউট ফেজে আমরা দিয়ে থাকি, আমরা পেশেন্টকে রেস্ট দিয়ে থাকি। রেস্টে কি বলি আমরা পেশেন্টকে, যে আপনি কখনো বাঁকা হবেন না, অর্থাৎ ফ্লেকশন পজিশনে যাবেন না, অনেক সময় আপনি বসে থাকবেন না এবং আপনি কোমর কখনো বেন্ডিং করবেন না, অর্থাৎ বেন্ডিং অ্যাক্টিভিটিতে আপনি কোনো কাজ করতে পারবেন না, আপনাকে রেস্টে থাকতে হবে। তাছাড়াও আমরা লোকাল সাপোর্ট দিতে পারি, যেমন লাম্বার বেল্ট, লাম্বার করসেট, তারপরে অ্যাবডোমিনাল বাইন্ডার, এগুলো কিন্তু আমরা দিতে পারি। দিলে কী হবে, এই সমস্ত লোকাল সাপোর্ট দিলে আমরা কী হবে, লাম্বার সাপোর্ট দিলে কী হবে, যে প্রিভেন্ট ফার্দার ইনজুরি, অর্থাৎ দ্বিতীয়বার আর কোনো ইনজুরি হবে না। যদি সিমটমটা খুব বেশি সিভিয়ার হয় তাহলে বেড রেস্ট ম্যাক্সিমাম 2 days দিতে হবে, 2 দিনের বেড রেস্ট দিতে হবে। আর যদি পেশেন্ট উঠতে না পারে, দাঁড়াতে না পারে, সেক্ষেত্রে আমাদের বেড রেস্টটা আরও বাড়ায় দিতে হবে। আমরা ইলেকট্রোথেরাপি মডালাইটিস ব্যবহার করতে পারি। এই ইলেকট্রোথেরাপি মডালাইটিস ব্যবহার করলে কি হয়, ব্যথা কমে থাকে। কারণ আমরা জানি যে সাধারণত কিন্তু আমরা ইলেকট্রোথেরাপিতে ঠান্ডা এবং গরম দিয়ে চিকিৎসা করে থাকি। ঠান্ডা এবং গরম, যেমন আমরা যদি বলি যে ফিজিওলজিক্যাল, হোয়াট আর দ্য ফিজিওলজিক্যাল ইফেক্ট অফ হিট, হিটের ফিজিওলজিক্যাল ইফেক্ট কী, তাহলে কী হয়, যে হিট দিলে আমাদের কী হয়, প্রথমে ভাস্কুলার ইফেক্ট হয়, হেমোডাইনামিক ইফেক্ট হয়, নিউরোমাস্কুলার ইফেক্ট হয়, আর হলো মেটাবলিক ইফেক্ট হয়। এই সমস্ত ইফেক্টের কারণে কিন্তু আমাদের ব্যথা কমে যায়। এই জন্য আমরা ক্রায়োথেরাপি ইউজ করতে পারি, আমরা ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টেন্স ইউজ করতে পারি, ময়েস্ট হিট ইউজ করতে পারি এবং ইন্টারফারেন্সিয়াল থেরাপি ইউজ করতে পারি। তাছাড়াও যদি কম্প্রেশন খুব বেশি থাকে সেক্ষেত্রে আমরা ট্রাকশন, পেলভিক ট্রাকশন ইউজ করতে পারি। হার্নিয়েটেড ডিস্কের জন্য আমরা সাধারণত কী কী ধরনের এক্সারসাইজ দিয়ে থাকি। আমরা এক্সারসাইজ করার ফলে, আমরা তো বলেছি যে এক্সটেনশন এক্সারসাইজ আমরা করাবো। এক্সারসাইজ করার ফলে কী হবে, পেইন কমে যাবে এবং ইনফ্লামেশন কমাবে। এক্সটেনশন এক্সারসাইজ করতে খুব গুরুত্বপূর্ণ ব্যথা এবং ইনফ্লামেশন কমানোর জন্য। যদি রোগীর পোস্টেরিয়র লেটারাল প্রট্রুশন থাকে তবে প্যাসিভ এক্সটেনশন এক্সারসাইজ খুব গুরুত্বর সাথে করাতে হবে, কারণ প্যাসিভ এক্সটেনশন এক্সারসাইজ করলে তাহলে প্রট্রুশন কমে যাবে এবং নার্ভ রোডের যে কম্প্রেশন আছে সেটা কমে যাবে। যদি ব্যথা খুব বেশি থাকে তবে অ্যাবডোমেনের নিচে পিলো ব্যবহার করতে হবে। পিলো ব্যবহার করলে তাহলে ব্যথাটা আস্তে আস্তে কমে যাবে। যদি লেটারাল শিফট থাকে তাহলে লেটারাল শিফট কারেকশন করে নিতে হবে এবং এই কারেকশনের সময় পেশেন্টকে লেটারাল শিফট করতে হবে এবং সাথে এক্সটেনশন এক্সারসাইজ করাতে হবে, অর্থাৎ এক্সটেনশন এক্সারসাইজের মাধ্যমে আমাদের লেটারাল শিফট কারেকশন করতে হবে। এছাড়াও আমরা প্যাসিভ ফ্লেকশন এক্সারসাইজ করতে পারি। প্যাসিভ ফ্লেকশন এক্সারসাইজ আমরা খুব জেন্টালি করাইতে পারি, অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন করাইতে পারি, হিপ অ্যাবডাকশন এবং অ্যাডাকশন করাইতে পারি, মোবিলাইজেশন থোরাসিক স্পাইন এবং লাম্বার স্পাইন। এই থোরাসিক এবং লাম্বার স্পাইনে মিডল্যান্ড গ্রেডের 1 এবং 2-তে আমরা মোবিলাইজেশন করতে পারি। তাতে হবে কি, পেইন অ্যান্ড মাসল স্পাজম কমে যাবে। যদি পেশেন্টের পিউরিফর্মিস মাসল অ্যাফেক্টেড থাকে সেই ক্ষেত্রে আমরা পিউরিফর্মিস মাসেল কিন্তু স্ট্রেচিং করতে পারি। পিউরিফর্মিস মাসেল স্ট্রেচিং করলে কী হবে, পেইন কমে যাবে এবং স্পাজম কমে যাবে, তারপরে ক্রনিক যে কমপ্লিকেশনগুলো ছিল সেগুলোও কমে যাবে এবং নর্মাল নিউরাল যে টেনশন থাকে আমাদের নিউরাল টেনশনটা কমে যাবে। এটা কীভাবে করতে হবে, করাইতে পারি, অ্যাক্টিভ রেঞ্জ অফ মোশন করাইতে পারি, হিপ অ্যাবডাকশন এবং অ্যাডাকশন করাইতে পারি, মোবিলাইজেশন থোরাসিক স্পাইন এবং লাম্বার স্পাইন। এই থোরাসিক এবং লাম্বার স্পাইনে মিডল্যান্ড গ্রেডের 1 এবং 2-তে আমরা
মোবিলাইজেশন করতে পারি, তাতে হবে কি পেইন অ্যান্ড মাসল স্পাজম কমে যাবে। যদি পেশেন্টের পিউরিফর্মিস মাসল অ্যাফেক্টেড থাকে, সেই ক্ষেত্রে আমরা পিউরিফর্মিস মাসেল কিন্তু স্ট্রেচিং করতে পারি। পিউরিফর্মিস মাসেল স্ট্রেচিং করলে কী হবে, পেইন কমে যাবে এবং স্পাজম কমে যাবে, তারপরে ক্রনিক যে কমপ্লিকেশনগুলো ছিল সেগুলোও কমে যাবে, এবং নর্মাল নিউরাল যে টেনশন থাকে আমাদের নিউরাল টেনশনটা কমে যাবে। এটা কীভাবে করতে হবে, প্যাসিভ এসএলআর করতে হবে, সাথে ফুট ডরসিফ্লেকশন করতে হবে। এটা করলেই আমাদের পিউরিফর্মিস মাসল স্ট্রেংথেনিং হবে। রুগীকে হাইড্রোথেরাপি এক্সারসাইজ করাতে পারি আমরা। হাইড্রোথেরাপি এক্সারসাইজ করলে আমাদের একই সাথে আপার এক্সট্রিমিটি লোয়ার এক্সট্রিমিটির মাসল স্ট্রেংথেনিং হচ্ছে, অ্যাবডোমিনাল স্ট্রেংথেনিং হচ্ছে, এবং প্যালভিক ফ্লোর মাসল কোর মাসলগুলোও স্ট্রেংথেনিং হচ্ছে। এক্ষেত্রে আমাদের ব্যথা এবং মাসল স্পাজম কমে যাবে এবং ইনফ্লামেশন খুব দ্রুত কমে যাবে। রুগীকে এডুকেশন করাতে হবে যাতে কিছু কিছু মুভমেন্ট অ্যাভয়েড করতে পারে, যেমন বেন্ডিং ওভার টু লেফট হেভি আইটেমস দ্বারা বারবার উঠানো যাবে না, আর পারফর্মিং স্কোয়াটিং উইথ টু মাস ওয়েট। স্কোয়াটিং এক্সারসাইজ, স্কোয়াটিং পজিশনে যায় হেভি ওয়েট ক্যারি করা যাবে না। লো ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ করতে হবে। এখন পিএলআইডির সাব অ্যাকুট স্টেজে আমরা কী কী ধরনের চিকিৎসা দিতে পারি। এই সময় অ্যাকুট সিমটমসের সাথে যে ধরনের চিকিৎসাগুলো ছিল সেগুলো অবশ্যই চলবে, এবং সেটা 4 থেকে 6 দিনের মধ্যে। এই অ্যাকুট স্টেজে যে সমস্ত এক্সারসাইজ এবং মডালিটিস আমরা ব্যবহার করেছি সেগুলো চলতে থাকবে। সাথে নার্ভ মোবিলাইজেশন এক্সারসাইজ যোগ করতে হবে। জেন্টাল স্পাইনাল মুভমেন্ট এক্সারসাইজ করাতে হবে, তাতে করে ব্যথা আরও কমে যাবে, এবং সাথে প্যালভিক টিল্ট এক্সারসাইজ করাতে হবে। ফলে কী হবে, প্যালভিক রিজনে যে সমস্ত মাসল স্পাজম হয়ে আছে এবং পেইন আছে, সেই পেইন এবং স্পাজম কমবে। আইসোমেট্রিক ব্যাক এক্সটেনশন এক্সারসাইজ আমরা করাতে পারি। আর অ্যারোবিক এক্সারসাইজ, ওয়াকিং অ্যাক্টিভিটি রুগীকে করাতে হবে। এই অ্যারোবিক এক্সারসাইজ যদি আমরা করাই এবং ওয়াকিং অ্যাক্টিভিটি যদি করাই, তাহলে পেশেন্টের ইন্ডুরেন্স এবং টলারেন্স বাড়বে। তাহলে ক্রনিক স্টেজে আমরা কী ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকি, যখন ডিস্ক সিমটমস স্টেবিলাইজ থাকে সেই স্টেজটাকে কিন্তু আমরা বলে থাকি ক্রনিক স্টেজ। এই ক্রনিক স্টেজে এসে তার ব্যথা কমে থাকে এবং মাসলের স্ট্রেন বাড়ে এবং তার কোমরের স্টেবিলাইজ বেড়ে যায়। তাহলে কী ধরনের চিকিৎসা দিতে পারি এবং চিকিৎসার উদ্দেশ্য কী? চিকিৎসার উদ্দেশ্য হলো রেস্টোর রেঞ্জ অফ মোশন, রেস্টোর মাসল স্ট্রেংথ, ইন্ডুরেন্স অ্যান্ড ফাংশনাল অ্যাক্টিভিটি বাড়াইতে হবে, মেইনটেইন নর্মাল অ্যালাইনমেন্ট। আমাদের বডির যে নর্মাল অ্যালাইনমেন্ট আছে সে কাইনোসোলজির নলেজে সেগুলোকে আমাদের রেঞ্জ অফ মোশন বাড়াতে হবে এবং নর্মাল অ্যালাইনমেন্টে রাখতে হবে। রুগীকে পোস্টার মেইনটেইন শেখাতে হবে যাতে করে ফার্দার পেইন না হয়। এক্সারসাইজ ফর পিএলআইডি, আমরা পিএলআইডির জন্য কী কী ধরনের এক্সারসাইজ করব? জেন্টালি অ্যাক্টিভ পেন ফ্রি রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করাতে পারি। আর 3 সপ্তাহ পরে দাঁড়ানো অবস্থায় সাইড ফ্লেকশন এবং এক্সটেনশন আমরা শুরু করতে পারি। রুগীকে স্ট্রেচিং এবং ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ শেখাতে পারি। স্ট্রেচিং করলে মাসলের স্পাজম কমবে এবং ব্যথা কমবে এবং ফ্লেক্সিবিলিটি বাড়বে, ফলে রেঞ্জ অফ মোশনও বেড়ে যাবে। রুগীকে কোর স্ট্যাবিলিটি এক্সারসাইজ করাতে হবে, তারপরে ব্রিজিং এক্সারসাইজ করাতে হবে, ওয়াল স্কোয়াটিং উইথ জিম বল আর উইদাউট জিম বল দ্বারা ওয়াল স্কোয়াটিং এক্সারসাইজ আমরা করাতে পারি। তাছাড়াও লেগ অ্যান্ড আর্ম একসাথে উঠাতে নামাতে পারি। সাথে স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাতে হবে এবং অ্যাবডোমিনাল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাতে হবে। ফলে কী হবে, অ্যাবডোমিনাল মাসল স্ট্রেংথেনিং হবে এবং অ্যাবডোমিনাল মাসলের ফলে যে কোমরে ব্যথা হয় সেটা থেকে আমরা মুক্তি পাবো, বাড়াতে হবে এবং নর্মাল অ্যালাইনমেন্টে রাখতে হবে। রুগীকে পোস্টার মেইনটেইন শেখাতে হবে যাতে করে ফার্দার পেইন না হয়। এক্সারসাইজ ফর পিএলআইডি, আমরা পিএলআইডির জন্য কী কী ধরনের এক্সারসাইজ করব? জেন্টালি অ্যাক্টিভ পেন ফ্রি রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ করাতে পারি। আর 3 সপ্তাহ পরে দাঁড়ানো অবস্থায় সাইড ফ্লেকশন এবং এক্সটেনশন আমরা শুরু করতে পারি। রুগীকে স্ট্রেচিং এবং ফ্লেক্সিবিলিটি এক্সারসাইজ শেখাতে পারি। স্ট্রেচিং করলে
মাসলের স্পাজম কমবে এবং ব্যথা কমবে এবং ফ্লেক্সিবিলিটি বাড়বে, ফলে রেঞ্জ অফ মোশনও বেড়ে যাবে। রুগীকে কোর স্টেবিলিটি এক্সারসাইজ করাতে হবে, তারপরে ব্রিজিং এক্সারসাইজ করাতে হবে, ওয়াল স্কোয়াটিং উইথ জিম বল আর উইদাউট জিম বল দ্বারা ওয়াল স্কোয়াটিং এক্সারসাইজ আমরা করাতে পারি। তাছাড়াও লেগ অ্যান্ড আর্ম একসাথে উঠাতে নামাতে পারি। সাথে স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাতে হবে এবং অ্যাবডোমিনাল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাতে হবে, ফলে কী হবে, অ্যাবডোমিনাল মাসুল স্ট্রেংথেনিং হবে এবং অ্যাবডোমিনাল মাসুলের ফলে যে কোমরে ব্যথা হয় সেটা থেকে আমরা মুক্তি পাবো। ওয়াল স্কোয়াটিং এক্সারসাইজ আমরা করাতে পারি। তাছাড়াও লেগ অ্যান্ড আর্ম একসাথে উঠাতে নামাতে পারি। সাথে স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাতে হবে এবং অ্যাবডোমিনাল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করাতে হবে, ফলে কী হবে, অ্যাবডোমিনাল মাসুল স্ট্রেংথেনিং হবে এবং অ্যাবডোমিনাল মাসুলের ফলে যে কোমরে ব্যথা হয় সেটা থেকে আমরা মুক্তি পাব। ফলে কী হবে, অ্যাবডোমিনাল মাসুল স্ট্রেংথেনিং হবে এবং অ্যাবডোমিনাল মাসুলের ফলে যে কোমরে ব্যথা হয় সেটা থেকে আমরা মুক্তি পাব। দীর্ঘদিন কোমরে ব্যথা থাকার কারণে এবং দীর্ঘদিন যদি কোমরের যেটা ইন্টারভার্টিব্রাল ডিস্কের কারণে নার্ভের উপরে কম্প্রেশন পড়ে, সেটা থাকার কারণে আমাদের কোমরের অনেকগুলো কমপ্লিকেশান দেখা দেয়। কোমর ব্যথার রোগী দীর্ঘদিন যাবত এই কমপ্লিকেশন নিয়ে ভুগতে থাকে। তার মধ্যে এক নাম্বার হয়েছে যে সে যদি দীর্ঘদিন কম্প্রেশন থাকে তাহলে নার্ভের যে মাইলিন শিট থাকে সেই মাইলিন শিট ড্যামেজ হয়ে যায়, ফলে তার সেন্সেশান কমে যায় এবং তার সবসময় টিংলিং সেন্সেশান, অবশ ভাব, এমনকি পেশেন্ট প্যারালাইসিসও হয়ে যেতে পারে। তাছাড়াও দীর্ঘদিন নার্ভ রুট কম্প্রেশন থাকার ফলে রোগীর বাউল অ্যান্ড ব্লাডারের সমস্যা হতে পারে এবং তার নার্ভ পুরাটাই ড্যামেজ হয়ে যেতে পারে, ফলে সে ফুললি প্যারালাইজড হতে পারে। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে অনেক সময় যদি লাম্বার রিজন সার্জারি করা হয়, সার্জারি করার ফলেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যাগুলো দেখা দিতে পারে। কারণ সার্জারি সঠিকভাবে সাকসেসফুল হওয়ার ফলেও দেখা যাচ্ছে পরবর্তীতে আবার রোগীর ব্যথা থাকে এবং সেই ব্যথা সঠিকভাবে ফিজিওথেরাপি চিকিৎসা করার পরে কিন্তু অনেকটাই উপশম করা সম্ভব হয়। তো যদি লাম্বার সার্জারি করার পরেও যদি কমপ্লিকেশন থাকে, সেই কমপ্লিকেশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো কমপ্লিকেশন তা হলো, এক নম্বর হলো ব্লিডিং হতে পারে, কন্টিনিউয়াস ব্লিডিং হতে পারে। 2 নম্বর হলো নার্ভ রুট ড্যামেজ হয়ে যেতে পারে। যদি নার্ভ রুট ড্যামেজ হয়ে যায় তাহলে সে সম্পূর্ণভাবে প্যারালাইসিস হয়ে যাবে। সেই পেশেন্টকে সারা জীবনেই তাকে ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে শুধু তার মোবিলিটি ইনক্রিজ করে চলতে হবে। তারপর তার ইনফেকশন হতে পারে, যে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস দ্বারা ইনফেকশন হতে পারে। নার্ভ রুট মেবি কাট, যদি নার্ভ রুট কেটে যায় তাহলেও কিন্তু একই ধরনের সমস্যা হতে পারে, যে রোগী পারমানেন্টলি প্যারালাইজড হতে পারে এবং ডিসএবিলিটি নিয়ে সারা জীবন তাকে জীবনযাপন করতে হবে। তারপরে পার্মানেন্ট ডিসএবিলিটি কথা তো বলছি, সেটা হতে পারে বাউল অ্যান্ড ব্লাডারের প্রবলেম হতে পারে, আর মাসল উইকনেস হতে পারে, মাসল ওয়াস্টিং হতে পারে, মাসল দুর্বল হতে পারে এবং মাসল ওয়াস্টিং হতে পারে। আর তাছাড়াও আরও অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু সার্জারি, যেমন মাইক্রো ডিসেক্টমি সার্জারি, এটার একটা পটেনশিয়াল রিস্ক আছে এবং কমপ্লিকেশন আছে। সেগুলোর মধ্যে আমি তো ইতিপূর্বে বলেছি যে সেটাও যে নার্ভ রুট ড্যামেজ হতে পারে, বাউল অ্যান্ড ব্লাডারের প্রবলেম হতে পারে, তারপরে ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে এবং নিউমোনিয়া হতে পারে। তাছাড়াও ডিপ ভেন থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তাছাড়াও আরও যে সমস্ত সমস্যাগুলো থাকে তার মধ্যে একটা কারণ হলো যে কন্টিনিউয়াস তার পেইনটা থাকতেই থাকে আফটার সার্জারি। যদি সঠিকভাবে সার্জারি না হয় এবং সার্জারি কমপ্লিকেশন থাকে তাহলে তার কন্টিনিউয়াস সার্জারি থাকতে পারে। এই সমস্ত রোগীর ক্ষেত্রে আমরা কিভাবে বাসায় গিয়ে আমরা চিকিৎসা দিতে পারি? কারণ এই ধরনের রোগীকে যদি ফিজিওথেরাপি চিকিৎসা সঠিক দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকে। এছাড়াও দীর্ঘদিনের ক্রনিক ব্যাক পেইনের যে রোগীগুলো আছে সেগুলোরও কিন্তু কিছু কমপ্লিকেশন দেখা দেয়। যেমন এটা হতে পারে নার্ভ রুট ড্যামেজ হতে পারে। এই নার্ভ রুট ড্যামেজ কীভাবে হয়? দীর্ঘদিন ডিস্ক হার্নিয়েশন থাকার কারণে তার উপরে প্রেশার থাকার কারণে স্পাইনাল নার্ভ, এই মাইলিন শিট এবং ভিতরের যে একজন আছে সেটা নষ্ট হয়ে যায়।
ফলে কিন্তু নার্ভ ড্যামেজ হয়ে যায়। এরপরে কি হচ্ছে, তার কর্মক্ষেত্রে যে কাজের অ্যাক্টিভিটি, সেই কাজের অ্যাক্টিভিটি কিন্তু কমে যাচ্ছে, কারণ তার ডিসএবিলিটির কারণে সে দৈনন্দিন যে সে কাজকর্ম করার দরকার ছিল সেটা কিন্তু সে করতে পারে না। এছাড়াও তার ওজন বেড়ে যেতে পারে, কারণ একজন ব্যাক পেন রোগী সে কখনোই তার আগের মতো ব্যথা নিয়ে সে কাজ করতে পারবে না এবং সঠিকভাবে শেখানো ব্যায়ামগুলোও সে করতে পারবে না, ফলে তার ওজন বেড়ে যেতে পারে। এছাড়াও তার কিছু কিছু কমপ্লিকেশন দেখা দেয় নর্মাল ব্যাক পেইন পেশেন্টের, সাইকোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে ডিপ্রেশন এবং ইনসোমনিয়া। সে সবসময় একটা ডিপ্রেশনে ভুগতে থাকে, ব্যথার কারণে তার রাত্রে ঘুম ভালো হয় না, সে কারণে আরেকটা হলো তার ইনসোমনিয়া দেখা দেয় এবং তার ঘুমের সমস্যা হতে পারে। তো এই সমস্ত পেশেন্টকে আমরা বাসায় কিভাবে তার চিকিৎসা পদ্ধতি দিয়ে আমরা বাসায় তাকে ভালো রাখবো এবং হোম অ্যাডভাইস দেবো। আমরা লক্ষ্য করেছি যে বেশিরভাগ পেশেন্টই 80% পেশেন্ট সে যদি বাসায় ভালোভাবে হোম এক্সারসাইজ করে থাকে এবং ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থাকে, তাহলে কিন্তু তার ব্যাক পেইন কোনো একটা ক্ষতির কারণ হতে পারে না। কারণ এই ব্যাক পেইন থাকা অবস্থায়ও সে সুস্থ জীবনযাপন করতে পারে এবং তার নার্ভ রুট কম্প্রেশন থেকে ফ্রি থাকতে পারে এবং তার রেঞ্জ অফ মোশন অ্যান্ড ফ্লেক্সিবিলিটি বেড়ে যায়, তার ডিপ্রেশন কমে যায় এবং ইনসোমনিয়া কমে যায়। কাজেই আমরা যদি বাসায় সঠিকভাবে এক্সারসাইজ করি, ফিজিওথেরাপিস্টের শেখানো ব্যায়ামগুলো করি এবং নিয়মিত আমাদের ডেইলি অ্যাক্টিভিটি মেনটেন করে চলি এবং আমাদের যে সমস্ত কারণে ওয়েট বেড়ে যাচ্ছে সে আমরা হ্যাভি, তারপরে পার্মানেন্ট ডিসএবিলিটি কথা তো বলছি, সেটা হতে পারে বাউল আর ব্লাডারের প্রবলেম হতে পারে, আর মাসল উইকনেস হতে পারে, মাসল ওয়াস্টিং হতে পারে, মাসল দুর্বল হতে পারে এবং মাসল ওয়াস্টিং হতে পারে। আর তাছাড়াও আরও অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু কিছু সার্জারি, যেমন মাইক্রো ডিসেক্টমি সার্জারি, এটার একটা পটেনশিয়াল রিস্ক আছে এবং কমপ্লিকেশন আছে। সেগুলোর মধ্যে আমি তো ইতিপূর্বে বলেছি যে সেটাও যে নার্ভ রুট ড্যামেজ হতে পারে, বাউল অ্যান্ড ব্লাডারের প্রবলেম হতে পারে, তারপরে ব্লিডিং হতে পারে, ইনফেকশন হতে পারে এবং নিউমোনিয়া হতে পারে। তাছাড়াও ডিপ ভেন থ্রম্বোসিস হওয়ার সম্ভাবনা থাকে। আচ্ছা, তাছাড়াও আরও যে সমস্ত সমস্যাগুলো থাকে তার মধ্যে একটা কারণ হলো যে কন্টিনিউয়াস তার পেইনটা থাকতেই থাকে আফটার সার্জারি। যদি সঠিকভাবে সার্জারি না হয় এবং সার্জারি কমপ্লিকেশন থাকে তাহলে তার কন্টিনিউয়াস সার্জারি থাকতে পারে। এই সমস্ত রোগীর ক্ষেত্রে আমরা কিভাবে বাসায় গিয়ে আমরা চিকিৎসা দিতে পারি, কারণ এই ধরনের রোগীকে যদি ফিজিওথেরাপি চিকিৎসা সঠিক দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই ভালো থাকে। এছাড়াও দীর্ঘদিনের ক্রনিক ব্যাক পেইনের যে রোগীগুলো আছে সেগুলোরও কিন্তু কিছু কিছু কমপ্লিকেশন দেখা দেয়। যেমন এটা হতে পারে নার্ভ রুট ড্যামেজ হতে পারে। এই নার্ভ রুট ড্যামেজ কীভাবে হয়? দীর্ঘদিন ডিস্ক হার্নিয়েশন থাকার কারণে তার উপরে প্রেশার থাকার কারণে স্পাইনাল নার্ভ, এই মাইলিন শীথ এবং ভিতরের যে একজন আছে সেটা নষ্ট হয়ে যায়, ফলে কিন্তু নার্ভ ড্যামেজ হয়ে যায়। এরপরে কি হচ্ছে, তার কর্মক্ষেত্রে যে কাজের অ্যাক্টিভিটি, সেই কাজের অ্যাক্টিভিটি কিন্তু কমে যাচ্ছে, কারণ তার ডিসএবিলিটির কারণে সে দৈনন্দিন যে সে কাজকর্ম করার দরকার ছিল সেটা কিন্তু সে করতে পারে না। এছাড়াও তার ওজন বেড়ে যেতে পারে, কারণ একজন ব্যাক পেন রোগী সে কখনোই তার আগের মতো ব্যথা নিয়ে সে কাজ করতে পারবে না এবং সঠিকভাবে শেখানো ব্যায়ামগুলোও সে করতে পারবে না, ফলে তার ওজন বেড়ে যেতে পারে। এছাড়াও তার কিছু কিছু কমপ্লিকেশন দেখা দেয় নর্মাল ব্যাক পেইন পেশেন্টের, সাইকোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে ডিপ্রেশন এবং ইনসোমনিয়া। সে সবসময় একটা ডিপ্রেশনে ভুগতে থাকে, ব্যথার কারণে তার রাত্রে ঘুম ভালো হয় না, সে কারণে আরেকটা হলো তার ইনসোমনিয়া দেখা দেয় এবং তার ঘুমের সমস্যা হতে পারে। তো এই সমস্ত পেশেন্টকে আমরা বাসায় কিভাবে তার চিকিৎসা পদ্ধতি দিয়ে আমরা বাসায় তাকে ভালো রাখবো এবং হোম অ্যাডভাইস দেবো। আমরা লক্ষ্য করেছি যে বেশিরভাগ পেশেন্টই 80% পেশেন্ট সে যদি বাসায় ভালোভাবে হোম এক্সারসাইজ করে থাকে এবং ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থাকে, তাহলে কিন্তু তার ব্যাক পেইন কোনো একটা ক্ষতির কারণ হতে পারে না। কারণ এই ব্যাক পেইন থাকা অবস্থায়ও সে সুস্থ জীবনযাপন করতে পারে এবং তার নার্ভ রুট কম্প্রেশন থেকে ফ্রি থাকতে পারে এবং তার রেঞ্জ অফ মোশন অ্যান্ড ফ্লেক্সিবিলিটি বেড়ে যায়, তার ডিপ্রেশন কমে যায় এবং ইনসোমনিয়া কমে যায়। কাজেই আমরা যদি বাসায় সঠিকভাবে এক্সারসাইজ করি, ফিজিওথেরাপিস্টের শেখানো ব্যায়ামগুলো করি এবং নিয়মিত আমাদের ডেইলি অ্যাক্টিভিটি মেনটেন করে চলি
এবং আমাদের যে সমস্ত কারণে ওয়েট বেড়ে যাচ্ছে সে আমরা হেলদি ওয়েট যদি আমরা ক্যারি করি এবং আমাদের দৈনন্দিন জীবন যদি আমরা নিয়মিতের মধ্যে রাখি, তাহলে কিন্তু আমাদের কোমরের ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারি। তারপরেও আমরা বেশ কিছু কারণ রয়েছে যে এইগুলো করলে আপনি কিন্তু বাসায় করতে পারেন এবং সেগুলো করার পর এক্সারসাইজ বা যে নিয়ম কারণগুলো রয়েছে সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো থাকবেন। এর মধ্যে রয়েছে রেস্ট এই জন্যই গুরুত্বপূর্ণ যে আপনার যখনই নার্ভ রুট কম্প্রেশন থাকছে লোয়ার ব্যাকে L5 এবং S1-এ, এই যে কম্প্রেশন থাকছে, এই কম্প্রেশন ডিকম্প্রেশন করার জন্য কিন্তু আমাদের রেস্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বেড টাইমে শুয়ে থাকি 1 থেকে 2 দিন বা একদিনও যদি শুয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের এই কম্প্রেশন হচ্ছে না, এটা অটোমেটিক ডিকম্প্রেশন হয়ে যাচ্ছে। তারপরে আমরা ঘরের ভিতরেই মুভিংয়ে থাকবো। ব্যথা যখন থাকবে না তখন আমরা কিন্তু ঘরের ভিতরে মুভিংয়ে থাকবো। এছাড়াও রেগুলার থেরাপিউটিক এক্সারসাইজ, অর্থাৎ ফিজিওথেরাপিস্টের প্রেসক্রাইব অনুযায়ী যে সমস্ত এক্সারসাইজ দেওয়া হয়েছে সেই সমস্ত এক্সারসাইজ বাসায় রেগুলারাইজ করতে হবে। এই এক্সারসাইজ করলে আপনার কতগুলো কাজ হবে, যেমন মনে করেন যে আপনার সারা শরীরে সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং মাসল স্ট্রেচিং হবে, মাসল স্ট্রেংথেনিং হবে এবং আপনার জয়েন্টের ফ্লেক্সিবিলিটি, মোবিলিটি এবং রেঞ্জ অফ মোশন বাড়বে। ফলে আপনার ব্যথা এবং মাসল স্পাজম কমে যাবে। আর যেটা করতে হবে যে স্পেসিফিক মাসলকে স্ট্রেচিং করতে হবে এবং স্ট্রেংথেনিং করতে হবে। এটা রেগুলারলি করতে হবে। এই স্ট্রেচিং এবং স্ট্রেংথেনিং করলে আপনার শরীরে মোটেও ব্যথা থাকার কথা না। এছাড়াও সব সময় সে কর্মক্ষেত্রে হোক আর বাসায় হোক, যেখানেই হোক না কেন, আমাদেরকে গুড পোস্চার মেনটেন করতে হবে। কারণ আমরা জানি যে এই গুড পোস্চারের কারণে গুড পোস্চার যদি আমরা মেনটেন না করি, আমরা সবসময় যদি ব্যাড পোস্চারে থাকি, তাহলে কিন্তু আমাদের কোমরে ব্যথা। এছাড়াও তার কিছু কমপ্লিকেশন দেখা দেয়। নর্মাল ব্যাক পেইন পেশেন্টের সাইকোলজিক্যাল সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে ডিপ্রেশন এবং ইনসমনিয়া। সে সবসময় একটা ডিপ্রেশনে ভুগতে থাকে, ব্যথার কারণে তার রাত্রে ঘুম ভালো হয় না। সে কারণে আরেকটা হলো তার ইনসমনিয়া দেখা দেয় এবং তার ঘুমের সমস্যা হতে পারে। তো এই সমস্ত পেশেন্টকে আমরা বাসায় কিভাবে তার চিকিৎসা পদ্ধতি দিয়ে আমরা বাসায় তাকে ভালো রাখবো এবং হোম অ্যাডভাইস দেবো। আমরা লক্ষ্য করেছি যে বেশিরভাগ পেশেন্টই 80% পেশেন্ট সে যদি বাসায় ভালোভাবে হোম এক্সারসাইজ করে থাকে এবং ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থাকে, তাহলে কিন্তু তার ব্যাক পেইন কোনো একটা ক্ষতির কারণ হতে পারে না। কারণ এই ব্যাক পেইন থাকা অবস্থায়ও সে সুস্থ জীবনযাপন করতে পারে এবং তার নার্ভ রুট কম্প্রেশন থেকে ফ্রি থাকতে পারে এবং তার রেঞ্জ অফ মোশন অ্যান্ড ফ্লেক্সিবিলিটি বেড়ে যায়, তার ডিপ্রেশন কমে যায় এবং ইনসমনিয়া কমে যায়। কাজেই আমরা যদি বাসায় সঠিকভাবে এক্সারসাইজ করি, ফিজিওথেরাপিস্টের শেখানো ব্যায়ামগুলো করি এবং নিয়মিত আমাদের ডেইলি অ্যাক্টিভিটি মেনটেন করে চলি এবং আমাদের যে সমস্ত কারণে ওয়েট বেড়ে যাচ্ছে সে আমরা হেলদি ওয়েট যদি আমরা ক্যারি করি এবং আমাদের দৈনন্দিন জীবন যদি আমরা নিয়মিতের মধ্যে রাখি, তাহলে কিন্তু আমাদের কোমরের ব্যথা থেকে আমরা মুক্তি পেতে পারি। তারপরেও আমরা বেশ কিছু কারণ রয়েছে যে এইগুলো করলে আপনি কিন্তু বাসায় করতে পারেন এবং সেগুলো করার পর এক্সারসাইজ বা যে নিয়ম কারণগুলো রয়েছে সেগুলো যদি আপনি ফলো করেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি ভালো থাকবেন। এর মধ্যে রয়েছে রেস্ট এই জন্যই গুরুত্বপূর্ণ যে আপনার যখনই নার্ভ রুট কম্প্রেশন থাকছে লোয়ার ব্যাকে L5 এবং S1-এ, এই যে কম্প্রেশন থাকছে, এই কম্প্রেশন ডিকম্প্রেশন করার জন্য কিন্তু আমাদের রেস্ট খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি বেড টাইমে শুয়ে থাকি 1 থেকে 2 দিন বা একদিনও যদি শুয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের এই কম্প্রেশন হচ্ছে না, এটা অটোমেটিক ডিকম্প্রেশন হয়ে যাচ্ছে। তারপরে আমরা ঘরের ভিতরেই মুভিংয়ে থাকবো। ব্যথা যখন থাকবে না তখন আমরা কিন্তু ঘরের ভিতরে মুভিংয়ে থাকবো। এছাড়াও রেগুলার থেরাপিউটিক এক্সারসাইজ, অর্থাৎ ফিজিওথেরাপিস্টের প্রেসক্রাইব অনুযায়ী যে সমস্ত এক্সারসাইজ দেওয়া হয়েছে সেই সমস্ত এক্সারসাইজ বাসায় রেগুলারাইজ করতে হবে। এই এক্সারসাইজ করলে আপনার কতগুলো কাজ হবে, যেমন মনে করেন যে আপনার সারা শরীরে সার্কুলেশন বৃদ্ধি পাবে এবং মাসল স্ট্রেচিং হবে, মাসল স্ট্রেংথেনিং হবে এবং আপনার জয়েন্টের ফ্লেক্সিবিলিটি, মোবিলিটি এবং রেঞ্জ অফ মোশন বাড়বে। ফলে আপনার ব্যথা এবং মাসল স্পাজম কমে যাবে। আর যেটা করতে হবে যে স্পেসিফিক মাসলকে স্ট্রেচিং করতে হবে এবং স্ট্রেংথেনিং করতে হবে। এটা রেগুলারলি করতে হবে। এই স্ট্রেচিং এবং স্ট্রেংথেনিং করলে আপনার শরীরে মোটেও ব্যথা থাকার কথা না। এছাড়াও
সব সময় সে কর্মক্ষেত্রে হোক আর বাসায় হোক, যেখানেই হোক না কেন, আমাদেরকে গুড পোস্টার মেনটেন করতে হবে। কারণ আমরা জানি যে এই গুড পোস্টারের কারণে গুড পোস্টার যদি আমরা মেনটেন না করি বা সবসময় যদি ব্যাড পোস্টারে থাকি, তাহলে কিন্তু আমাদের কোমরে ব্যথা হয়। তাহলে যে সমস্ত কারণে কোমরে ব্যথা হয় সেগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে। হেভি ওয়েট ক্যারি করা যাবে না, দীর্ঘ সময় বাঁকা হয়ে থাকা যাবে না, বাঁকা হয়ে কোনো কাজই করা যাবে না, পিড়িতে বসা যাবে না। তাছাড়াও আরও কিছু বিষয় আছে, যেমন সাডেন ব্যাক ফ্লেকশন পজিশনে বা স্কোয়াটিং পজিশনে কোনো হেভি ওয়েট ক্যারি করা যাবে না। আমাদের যদি একটু ব্যথা শুরু হয় তাহলে আমরা আইস এবং হিট থেরাপি দিতে পারি। আইস এবং হিট থেরাপি দিলে আমাদের মাসলের স্পাজম কমে যাবে, ব্যথা কমে যাবে এবং ইনফ্লামেশনও কমে যাবে। তাছাড়াও কী করতে হবে, যে আমাদের কিছু মেডিসিন ক্রিম আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। আমরা সুস্থ থাকার জন্য আমাদেরকে অবশ্যই নিয়মিতভাবে আমাদের ব্যাক এক্সারসাইজ করে যেতে হবে, ব্যাকের মাসল স্ট্রেংথেনিং করতে হবে, পেলভিক ফ্লোর মাসল স্ট্রেংথেনিং করতে হবে, অ্যাবডোমিনাল মাসল স্ট্রেংথেনিং করতে হবে। কারণ ব্যাক পেন যেহেতু একটা মেকানিক্যাল প্রবলেম, এই মেকানিক্যাল প্রবলেম যদি থেকে থাকে তাহলে মেকানিক্যাল যে সমস্ত সমস্যাগুলোর কারণে ব্যাক পেন হয়ে থাকে সেই সমস্ত সমস্যাগুলোকে অবশ্যই দূর করতে হবে। আমরা যদি এই সমস্ত বিষয় লক্ষ্য না রাখি তাহলে আবার রিকারেন্ট পেন হওয়ার সম্ভাবনা থাকে। আর রিকারেন্ট পেন হলে সারা জীবনেই ভুগতে হয়। কারণ এটা আমি লক্ষ্য করেছি যে ব্যাক পেন পেশেন্ট বা নেক পেন পেশেন্ট তারা একটু চিকিৎসা নেওয়ার পরে, ভালো থাকার পরে, পরবর্তীতে কিন্তু আর এই চিকিৎসা গ্রহণ করে না। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা আশা করি আপনারা আমাদের উপদেশগুলি মেনে চলবেন এবং সুস্থ থাকবেন। যদি কোনো প্রবলেমে থাকেন এবং আপনারা যদি এই ধরনের কোনো জটিল সমস্যা ভুগে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের যোগাযোগের ঠিকানা কিওর মেডিকেল অ্যান্ড প্রাইভেট হসপিটাল লিমিটেড, গুলশান রোড নাম্বার 16, গুলশান 1। এখানে আমাদের রয়েছে বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মেডিসিন ফ্যাকাল্টি থেকে পাশকৃত স্নাতকোত্তর পর্যায়ের ফিজিওথেরাপিস্টবৃন্দ। এখানে পুরুষ ও মহিলা ফিজিওথেরাপি দ্বারা আমরা সকল প্রকার ফিজিওথেরাপি সেবা দিয়ে থাকি। আমাদের আন্তরিকতার কোনো কমতি নাই। আপনি আপনার প্রয়োজনে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।